Hello everyone, this is Gaurav Chakravarti. Welcome to Infinitypedia once again. যত দিন যাচ্ছে তত আপনার হচ্ছে মিডল ইস্টের সমস্যা বাড়তে থাকছে এবং গভীরতর এবং গুরুতর হতে থাকছে এবং এই যুদ্ধের এন্ড যে কোথায় গিয়ে হবে তার অ্যাটলিস্ট আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো দিশা দেখতে পাচ্ছি না। আমি বুঝতে পারছি না এই যুদ্ধের এন্ড কোথায় গিয়ে হবে এবং আমি কেন কেউই বুঝতে পারছে না। নাও দ্য সিচুয়েশন হ্যাজ বিকেম দ্য কমপ্লিকেটেড দ্যাট উই হ্যাভ এভার সিন বিফোর। আমি এই কথাটা কেন বলছি, এই কথার পেছনে তিনখানা খবর আছে এবং সেই তিনখানা খবর দেখে আপনি বুঝতে পারবেন। তার আগে বলে দিই যে বিভিন্ন রকম চেন অফ ইভেন্টস, চেন অফ ইভেন্টসের জন্যই আপনার কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল। আর সেরকমই এখন কিন্তু একটা চেন অফ ইভেন্টস দেখা যাচ্ছে আপনার হচ্ছে সমগ্র হচ্ছে মিডল ইস্ট জুড়ে। আর আরেকটা জায়গায় হচ্ছে যেখানে একটা আপনার ফ্ল্যাশ পয়েন্ট হতে পারে, সেটা হচ্ছে ইউরোপে আপনার হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন ওয়ার। কিন্তু রাশিয়া ইউক্রেন ওয়ারের থেকে বর্তমানে মিডল ইস্টের জায়গাটায় একটু বেশি ডেঞ্জারাস হচ্ছে। আমি কেন বলছি সেটা বুঝুন। দেখুন, এই যুদ্ধটা এখন জাস্ট একটা কি বলবো, একজন পার্সোনাল ব্যক্তি যেটা হচ্ছে নেতানিয়াহু এর পার্সোনাল কিছু ইন্টারেস্টকে মিট করার জন্য উনি এই যুদ্ধটাকে আগে বাড়িয়ে যাচ্ছেন, আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে। কারণ ওনার উপরে কেস ট্রায়াল যখন তখন শুরু হয়ে যেতে পারে, যেই যুদ্ধ থামবে তাই উনি চাইছেন না যুদ্ধটা থামুক। এবার এমন একটা সিচুয়েশনে ওনারা এই যুদ্ধটাকে পৌঁছে দিয়েছে যে অলমোস্ট আপনার হচ্ছে 42,000 পিপল ওয়ার কিল্ড ইন গাজা। লেবননেও প্রায় 3.5 থেকে আপনার হচ্ছে 4,000-এর কাছাকাছি লোক মারা গেছে। এবং আপনার ইয়েমেন, এদিকে আপনার হচ্ছে হুতিস ইয়েমেনে, আপনার হচ্ছে এদিকে ইরান, সবগুলোর সঙ্গেই আপনার হচ্ছে ইসরায়েলের এখন যুদ্ধ চলছে। এবং মাঝখানে আমি বলেছিলাম যে নিউক্লিয়ার সাইটের উপরে যদি অ্যাটাক হয় বিশাল ঝামেলা হয়ে যাবে, বিশাল প্রবলেম হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা হয়নি। যেটা আমি বলেছিলাম হবার সম্ভাবনা কম আছে, কিন্তু একটা খবর এসছে যেই খবরটা কোনো মতেই ভালো না, তো সেই কারণে আমি এটা বানিয়েছি। এবং তিনখানা খবর আজকে ইম্পর্টেন্ট খবর এনেছি। যুদ্ধটা ইন্টেন্সিফাই হচ্ছে, কেন বলছি এই খবরটা যদি দেখেন আপনি বুঝতে পারবেন। দেখুন, ফার্স্টে হচ্ছে এটা এনডিটিভির খবর। হিজবুল্লাহ স্পোক্সপারসন কিল্ড ইন ইসরায়েলি স্ট্রাইক অন বেরুট। বেরুট হচ্ছে আপনার লেবননের, সেখানে আপনার ইসরায়েলে স্ট্রাইক করেছে এবং সেখানে আপনার হিজবুল্লাহ যে স্পোক্সম্যান ছিল সে মারা গেছে। তো আপনি বুঝতে পারছেন ইসরায়েল কিন্তু আপনার স্ট্রাইকগুলোকে ইন্টেন্সিফাই করতে থাকছে এবং সে থামছে না, যুদ্ধটাকে সে বাড়াতে থাকছে এবং কোনো মতে সে যুদ্ধটাকে থামাতে চাইছে না। বেরুটের মধ্যে আপনার হচ্ছে আপনার হচ্ছে লেবননের একটা খুব গুরুত্বপূর্ণ শহর, সেইখানে আপনার হিজবুল্লাহর স্পোক্সম্যানকে সে ইসরায়েলি এয়ার স্ট্রাইকে মেরে দিয়েছে। অবভিয়াসলি এখন ইসরায়েলের এগেনস্টে এখন আপনার হিজবুল্লাহ এটার এগেনস্টে কিছু না কিছু একটা করবেই। অলরেডি সে কিছুদিন আগে খবর পেয়েছিল 3 জন আপনার হচ্ছে 3 থেকে 4 জন ইসরায়েলি সৈনিক মারা গেছে আপনার হচ্ছে হিজবুল্লাহর অ্যাটাকে। তো আপনি বুঝতেই পারছেন জিনিসটা ইন্টেন্সিফাই হতেই থাকছে এবং এই যুদ্ধটা কোথায় গিয়ে থামবে বোঝা যাচ্ছে না। এবং এই যুদ্ধটা যে আরো কতটা ভয়ানক হতে পারে সেটা আপনি দেখুন এই পরের খবরটা থেকে। এই পরের খবরটা যেটা আমি আপনাকে দেখাবো সেটা হচ্ছে এইটা মিন্টের খবর। এটা সেটা হচ্ছে আপনার ফ্ল্যাশ বম, আপনার একটা বম হয়েছে ফায়ার্ড ইনটু পিএম বেঞ্জামিন নেতানিয়াহুস হাউস। আপনার ডিফেন্স মিনিস্টার সেস ইরান ট্রাইং টু অ্যাসিস্টেন্ট। আপনার একটা জিনিস দেখাউন, সেটা হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহুর ঘরের ওপরে আবার অ্যাটাক হয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, ওনার ঘরে কিছুদিন আগে শুনেছেন কম্পাউন্ডে একটা অ্যাটাক হয়েছিল, ঘরের মধ্যে গিয়েছিল এবং সেইখানে নেতানিয়াহু ছিল না, তার ফ্যামিলিতে কেউ ছিল না, তাই তারা বেঁচে গেছিল। যদি এটা সাপোজ নেতানিয়াহু ঘরে থাকতো, ভাবুন তো কত বড় একটা গ্লোবাল ক্রাইসিস দেখা যেত। এবার আবার সেই অ্যাটাকটা হয়েছে, এবারও নেতানিয়াহু ঘরে ছিল না, নেতানিয়াহুর ফ্যামিলি ঘরে ছিল না। আমি খবরটার লিঙ্ক দিতে পুরো পড়ে নিতে পারেন। যদি উনি ঘরে থাকতো এবং যদি ওনার ফ্যামিলিতেও কারোর কিছু হতো, এটা কত বড় একটা ক্রাইসিস হয়ে যেত, কত বড় একটা সিচুয়েশন ক্রিয়েট হতো। এবং এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে আপনার একদমই বুঝতে পারছি না যে ওনাদের ঘরে ইসরায়েলকে ধরা হয়েছে, বেস্ট সিকিউরিটি এজেন্সি ইসরায়েলের কাছে আছে, আপনি মোসাদ বলুন, ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বলুন, কি করে আমি বুঝতে পারছি না যে বারবার করে তাদের সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যক্তি আছে ওনার দেশে, কি করে ওনার ঘরের মধ্যে বারবার করে এত অ্যাটাক হতে থাকছে। সেকেন্ড টাইম হলো এটা সিকিউরিটি ব্রিচ। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু কোনো মতেই ভালো খবর না। এবার ইসরায়েল চুপ হবে না, ইসরায়েল আবার এর এগেনস্টে কিছু না কিছু করবে। তো নেতানিয়াহুর কম্পাউন্ডে আপনার গ্রাউন্ড যেখানে থাকেন উনি ঘর,
আপনার সেইখানে পড়েছে, আপনার সিজারিয়া শহরের মধ্যে ওনার যে ঘর থাকার যে আবাসটা আছে সেখানে পড়েছে, গ্রাউন্ডে পড়েছে। উনি ছিলেন না, ফ্যামিলিতে কেউ ছিল না। নেতানিয়াহু আজকাল বাংকারে থাকছে, যাতে উনি জানেন যে এই ধরনের অ্যাটাক হতে পারে। তো সেই কারণে উনি হয়তো বাংকারে ছিলেন বা অন্য জায়গায় ছিলেন, কিন্তু উনি ঘরটায় ছিলেন না, কিন্তু ঘরে আবার অ্যাটাক হচ্ছে। মানে ওনাদের কাছে ইন্টেলিজেন্স আছে, কিন্তু তা সত্ত্বেও একটা প্রধানমন্ত্রীর ঘরের মধ্যে কিরম করে এরকম অ্যাটাক হতে পারে, এটাই হলো সমস্যা, বোঝার বিষয়। তো যাই হোক, দেখা যাক কি হয় এরপরে। নিশ্চয়ই আপনার ইসরায়েল চুপ থাকবে না, ইসরায়েল কিছু না কিছু একটা করবে এর এগেনস্টে। থার্ড যে খবরটা, সেটা সব থেকে ডেঞ্জারাস খবর, যেটা আমি আপনাকে কিছুদিন আগে বলেছিলাম, যে ইসরায়েল যদি ইরানের নিউক্লিয়ার সাইটগুলোতে অ্যাটাক করে, দ্যাটস ডেফিনেটলি গনা বি থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এরমই কিছু একটা খবর পাওয়া গেছে। দেখুন, এটা হলো হচ্ছে টাইমস অফ ইসরায়েলের খবর। কি খবর পাওয়া গেছে? ইসরায়েল হিট নিউক ওয়েপেন্স রিসার্চ সাইট ইন ইরান লাস্ট মান্থ, সেটব্যাক প্রোগ্রাম আপনার হচ্ছে রিপোর্ট। দেখুন, আমি বলেছিলাম যে ইসরায়েল ডাইরেক্টলি হয়তো ইরানের কোনো নিউক্লিয়ার সাইটে অ্যাটাক করবে না, সেটা আমি ঠিকই বলেছিলাম। এইখানে এমন অনেকগুলো সাইট আছে যেগুলো আপনার রেকগনাইজ নয়, এটা একটা রিসার্চ সাইট ছিল। লাস্ট মান্থ আপনার যতগুলো অ্যাটাক হয়েছে আপনি জানেন, ইসরায়েল ইরানের উপর করেছে, তার মধ্যে কিছু বোমস গিয়ে একটা রিসার্চ সেন্টারের মধ্যে পড়ে গেছে ইসরায়েলের, সরি ইরানের। আপনার হলো হচ্ছে নিউক্লিয়ার রিসার্চ সেন্টারের ওপরে বা রিসার্চ সাইটের ওপরে আপনার কিছু বোম পড়েছে, এবং তার জন্য ওই সাইটসটা আপনার হলো হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার এটা ইসরায়েল ইন্টেনশনালি করেছে না এটা ভুলভাবে হচ্ছে, সেটা তো এখনো জানা যায়নি, কিন্তু আমার মনে হয় না ইন্টেনশনালি করেছে, ভুলভাবে করার কোনো প্রশ্নই আসছে না। আচ্ছা, যে সাইটটার উপর অ্যাটাক হচ্ছে সেটা কিন্তু রেকগনাইজ সাইট নয়। আপনি যদি ইরানের আপনার যত সাইটস আছে যেগুলো আপনার ইরানের ওয়েবসাইটে রেজিস্টার আছে, যে দিস আর দি আওয়ার অফিসিয়াল গভর্নমেন্ট রিসার্চ সাইট অর আপনার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, তার মধ্যে এইটা নয়। কিন্তু আনরেকগনাইজ সাইটসও আছে, তার মধ্যে এইটা একটা ছিল। কিন্তু যাই ছিল, সেটার উপরে যদি এই ধরনের অ্যাটাক হয়, সেটা কিন্তু ইরান কোনো মতে ভালো হিসাবে নেবে না, এবং এর এগেনস্টে একটা সেটব্যাক অবশ্যই আপনার ইরান করবে। এবং সেরকম সেটব্যাক যদি ইরান করে, যেটা ইরানের আপনার সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি অলরেডি বলে দিয়েছে যে উই আর গোয়িং টু অ্যাটাক অন ইসরায়েল, বি প্রিপেয়ার্ড। ওনাদের আর্মিকে কিন্তু তাদের সুপ্রিম লিডার অলরেডি বলে দিয়েছে যে বি প্রিপেয়ার্ড ফর আ লং টার্ম কনফ্লিক্ট অর বি প্রিপেয়ার্ড ফর দি লং টার্ম ওয়ার। এবং ইসরায়েল এটার এগেনস্টে বলেছে, আপনারা পড়ে তো দেখুন, উই উইল শো ইউ সামথিং দ্যাট ওয়ার্ল্ড হ্যাজ নেভার সিন বিফোর। এরকম ধরনের স্টেটমেন্ট ইসরায়েল দিয়েছে, মানে আপনারা যদি আমাদের উপরে আক্রমণ করেন বা অ্যাটাক করেন, উই আর গোয়িং টু শো ইউ হোয়াট উই ক্যান ডু। তো আপনি বুঝতে পারছেন কোন সিচুয়েশনের দিকে আপনার যুদ্ধটা এগোচ্ছে। এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি একটা রিকোয়েস্টই করব, তারা একটু ভাবুন যে এইটার এফেক্টটা আমাদের ওপর কি হতে পারে। এবার আমাদের কাছে ভাবা ছাড়ার উপায় নেই, বিকজ উই ক্যান স্টপ দিস। ইন্ডিয়ার সবসময় আপনার হলো হচ্ছে দিক ছিল দ্যাট আপনার হলো হচ্ছে টু স্টেট আপনার হলো হচ্ছে সলিউশন, এটা ইন্ডিয়া সবসময় সাইড ছিল। টু স্টেট মানে দুখানা আপনার রাষ্ট্র গঠন হবে, একটা হলো হচ্ছে ইসরায়েল আর একটা হলো হচ্ছে প্যালেস্টাইন, যেটার পক্ষে আমিও মনে হয় যেটা ভালো। কারণ দেখুন, ওখানে আরবরাও থাকতো, আপনার ইহুদিদের ওটা হোলি ল্যান্ড, তো এরকম করে বলা যায় না যে ইহুদি পাওয়ারফুল আছে বলে আরবদেরকে সরিয়ে দাও, এটা কোনো লজিক হলো না। কিন্তু ইসরায়েলের পাওয়ার বেশি, আমেরিকার সাপোর্ট আছে, তাই ওই এলাকাটায় অনেক দিন ধরে কনফ্লিক্ট হচ্ছে। ইহুদিদের ওপরও প্রচুর অত্যাচার হয়েছে, কিন্তু বর্তমানে ইসরায়েল যেটা করছে ওটা কোনো মতে ভালো নয়। তো যাই হোক, আমি ইন্ডিয়ার পক্ষে আছি, আমি স্ট্যান্ডের সঙ্গে আছি। টু স্টেট পলিসি, ইন্ডিয়া চিরকালই টু স্টেট পলিসিকে সাপোর্ট করেছিল এই কনফ্লিক্টের জন্য। বর্তমান সরকারও তাই করছে, বর্তমান সরকারও আপনার টু স্টেট পলিসিকে সাপোর্ট করে, এবং আমিও তাই মনে হয় ঠিক আছে। এই যুদ্ধটাকে থামানোর একটাই উপায় হলো টু স্টেট পলিসি, এবং সবাই টেবিলের উপর এসে কথা বলুক। কিন্তু যেই হিসাবে যুদ্ধ এগোচ্ছে, সেই হিসাবে এই যুদ্ধটা কোথায় গিয়ে থামবে বলা খুবই মুশকিল, হয়তো অলমোস্ট নেক্সট টু ইম্পসিবল। নেক্সট দিন কি হবে এটা বলা, তো আমরা শুধু আশাই করতে পারি যে এই যুদ্ধটা যেন খুব তাড়াতাড়ি থেমে যায় এবং সব সিচুয়েশন আবার কন্ট্রোলে এসে যায়। কিন্তু আমার মনে হচ্ছে সিচুয়েশন আর কন্ট্রোলে আসবে না, নাও ইটস গোয়িং টু বি আউট অফ কন্ট্রোল। আস্তে আস্তে ওই দিকে এগোচ্ছে, আশা করবো যেন না হয়, আমার কথা যেন ভুল প্রমাণিত হোক, কিন্তু যা হবে দেখা যাবে, এত কিছু বলার নেই। আমি যখনই কোনো আপডেট পাবো আমি আপনাকে অবশ্যই এই বিষয়ে দিয়ে দেবো। সো দিস ইজ গৌরব চক্রবর্তী, প্লিজ স্টে উইথ মি অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনারা করছেন না, প্লিজ করুন, একটু আমাকে সাপোর্ট করুন। আমি রোজ ভিডিও দিচ্ছি, একটু সাপোর্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ, সাইনিং অফ।